ভৌতিক কাহিনী কালো মেয়েটির প্রেতাত্মা। রুদ্রপুর এক শান্ত গ্রাম, চারপাশে জঙ্গল আর নোনা বাতাসের গন্ধ। শহর থেকে কিছুটা দূরে এই গ্রামের মধ্যে দিয়ে একটা পুরনো কাঁচা রাস্তা চলে গেছে, যেটা গ্রামবাসীরা ভূতের রাস্তা বলে চেনে। একদিন রাত 11টার সময় দীপ নামের এক কলেজ পড়ুয়া ছেলেটি তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল সেই রাস্তা দিয়ে। চারপাশ নিঃশব্দ, শুধু সাইকেলের চেনের শব্দ আর রাতের পোকাদের ডাক। হঠাৎ এক বাঁকের কাছে দীপ দেখতে পেল একটা কালো শাড়ি পরা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে, মাথা নিচু, চুল খোলা, হাতে একটা পুরনো টিফিন ক্যারিয়ার। ভাই, একটু পৌঁছে দেবে? আমার বাড়ি ওই পেছনের রাস্তার শেষ মাথায়, একটু দূর। দীপ দ্বিধায় পড়ল, কিন্তু মেয়েটির গলায় এমন এক করুণার টালা সুর ছিল, সে না বলতে পারল না। মেয়েটি সাইকেলের পেছনে বসল। সাইকেল আবার চলতে শুরু করল। কিন্তু মিনিট 5 পর দীপ টের পেল সাইকেলটা হঠাৎ খুব হালকা হয়ে গেছে। সে ভয় পেয়ে পেছনে তাকাল। কেউ নেই, পেছনের সিট ফাঁকা, অথচ মিনিটখানেক আগেও কেউ বসেছিল। গলা শুকিয়ে গেল দীপের। সে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই সামনের গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই মেয়ে। এবার সে মুখ তুলল। তার চোখে নেই চোখের পাতা, মুখ ভর্তি রক্ত আর ছেঁড়া দাঁত, এক কান ভেঙে ঝুলছে। সে বলল, তুইও পৌঁছাতে চেয়েছিলি, বাকিরা তো পালিয়ে গিয়েছিল, তুইও ফিরবি না, আজ তুই থাকবি আমার সাথেই। দীপা চিৎকার করার সুযোগ পেল না। তার গলা থেকে কোনো শব্দ বের হল না। সে জ্ঞান হারাল। পরদিন সকালবেলা গ্রামের লোকজন দেখতে পেল দীপের সাইকেল রাস্তার পাশে পড়ে আছে, কিন্তু দীপের কোনো হদিশ নেই। খোঁজ করেও তার শরীর পাওয়া গেল না। বুড়ো হরিপদ বলে উঠল, কালো মেয়েটার হাতে গেছিস রে ছেলেটা। ও ছিল মুনিষার আত্মা, যাকে 10 বছর আগে ধর্ষণ করে মেরে ফেলে দিয়েছিল কিছু শহুরে ছেলে। ওর আত্মা আজও শান্ত হয়নি। ও চায় কেউ ওকে বাড়ি পৌঁছে দিক, আর যে করে সে আর ফিরে আসে না। এরপর থেকে রুদ্রপুরের সেই রাস্তায় সন্ধ্যের পর আর কেউ যায় না। আর গেলেও কেউ যদি বলে, আমাকে একটু পৌঁছে দেবে, তবে পেছন না ঘুরে দৌড়ে পালাও, কারণ সে আর মানুষ নয়। রুদ্রপুরের মানুষজন ধরে নিয়েছিল দীপ মারা গেছে। তার মা কান্নায় পাগল হয়ে গেছিলেন, আর বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। কিন্তু 1 সপ্তাহ পর এক আশ্চর্য ঘটনা ঘটল। রাত্রি 2টো, গ্রামের দক্ষিণ প্রান্তে থাকা পুরনো পোড়োবাড়িটার সামনে কুকুরেরা হঠাৎ করে একসাথে চিৎকার করতে লাগল। লোকে জানে ওখানেই কালো মেয়েটির আত্মা ঘোরাফেরা করে। তখনই হঠাৎ একজন চাষা দেখতে পেল একটা ছায়ামূর্তি কুয়োর পাশে বসে আছে। সে সাহস করে একটু এগিয়ে গেল, আর দেখে ওটা দীপ। কিন্তু দীপের চোখ কাঁচের মতো ফাঁকা, শরীরে কোথাও কোনো কাটা ছেঁড়া নেই, কিন্তু সে কথা বলছে না। ওকে নিয়ে যাওয়া হলো বাড়িতে। ডাক্তার এসে বললেন, শরীর ঠিক আছে, কিন্তু মানসিকভাবে কেউ যেন তাকে একটা ঘোরে রেখে দিয়েছে। ওর ভেতরে যেন কারো ছায়া বাস করে। 3 দিন দীপ একটাও শব্দ করল না, কিন্তু 4র্থ দিন রাতে সে হঠাৎ বলে উঠল, আমাকে ওই বাড়িতে ফেরত যেতে হবে, না হলে ওরা মা বাবাকে নেবে। সবাই থমকে গেল। তারপর সে আবার চুপ। দীপকে পাহারা দেওয়া হল, কিন্তু গভীর রাতে যখন সবাই ঘুম, তখন সে ঘরের জানলা দিয়ে উধাও হয়ে গেল। পরদিন সকালে
দীপের জুতো আর ছেঁড়া জামা পাওয়া গেল সেই পোড়ো বাড়ির ভেতর। এই বাড়ির ভেতরে একটা অদ্ভুত দরজা ছিল, যা বহুদিন বন্ধ। গল্প আছে, মনীষাকে মারার পর সেই শহুরে ছেলেরা এই বাড়ির বেসমেন্টে ওকে পুঁতে দিয়েছিল। গ্রামের দুই তরুণ, জয় আর মুকুল, ঠিক করল এভাবে আর চলতে দেওয়া যায় না। তারা লণ্ঠন হাতে নিয়ে ঢুকল পোড়ো বাড়িতে। দরজার সামনে গিয়ে শুনতে পেল নিচ থেকে কারোর কান্নার শব্দ। আমাকে আমাকে ও ফিরিয়ে আনবে না তো? আমি কি কাউকে পাই না? হঠাৎ দরজাটা খুলে গেল আপনা আপনি। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। তারা দেখতে পেল একটা দেওয়ালে লেখা, যে সত্য জানে সে মরবে না, যদি ভয় না পায়। তারা নামল। সিঁড়ি শেষ হতে না হতেই হিমেল বাতাসের ধাক্কা, আর এক কোণায় দাঁড়িয়ে আছে দীপ। এবার তার চোখে একটু প্রাণ। দীপ কাঁপতে কাঁপতে বলল, আমি ওর দুঃখ দেখেছি। ও শুধু মুক্তি চায়, বিচার চায়। যদি আমরা ওর মৃত্যুর সত্যিটা প্রকাশ করি, ও শান্তি পাবে। এখন দীপ আর জয়দের হাতের একটাই কাজ, মনীষার আত্মার সঙ্গে যারা অন্যায় করেছিল সেই 4 জন শহুরে ছেলেকে খুঁজে বের করে তাদের পাপ প্রকাশ করা। কিন্তু তারা কি সময়ের আগে শেষ হয়ে যাবে? কারণ মনীষার আত্মা তো শুধু সাহায্য চায় না, ও প্রতিশোধও চায়। দীপ এখন ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক হচ্ছে, তবে তার চোখে মাঝে মাঝে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি। জয় ও মুকুলের সাহায্যে সে মনীষার আত্মার সঙ্গে এক অদৃশ্য যোগাযোগ তৈরি করেছে। এক রাতে দীপ হঠাৎ ঘুমের মধ্যে উঠে জানলার দিকে তাকিয়ে বলল, ওরা 4 জন এখনো বেঁচে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে 4 জায়গায়। আমি জানি কোথায় খুঁজতে হবে। পরদিন তারা বেরিয়ে পড়ে। দীপের কাছে 4টে নাম। 1, রাহুল বণিক, এখন কলকাতার বড়সড় ব্যবসায়ী। 2, সুব্রত সেন, বর্ধমানের এক হোটেলের মালিক। 3, অনুপম দে, শান্তিনিকেতনের এক স্কুলের শিক্ষক। 4, বিকাশ গুহ, বর্তমানে নদিয়ার এক আশ্রমে ধর্মগুরু। তারা সিদ্ধান্ত নেয় এক এক করে প্রত্যেককে খুঁজে বের করে মনীষার মৃত্যু আর তার উপরে পড়া অন্যায়ের সত্যি জানাবে সবার সামনে। প্রথম লক্ষ্য রাহুল বণিক। কলকাতায় এসে দীপরা রাহুলের অফিসে গিয়ে দেখে সে এখন নামী ব্যবসায়ী, টাকার অহংকারে অন্ধ। দীপ মুখোমুখি হয় তার সাথে। রাহুল প্রথমে কিছুই চিনতে না চায়। তখন দীপ বলে, তুই মনীষাকে মেরেছিলি, এখন তার আত্মা ফিরেছে, তুই পালাতে পারবি না। রাহুল হাসতে হাসতে বলে, ভূত, সে আবার কি? দেখেছ ধূপটা কি? ঠিক তখনই অফিসের বাতি নিভে যায়। কম্পিউটার, এসি সব বন্ধ হয়ে যায়। দরজা লক হয়ে যায় নিজের থেকে। হঠাৎ একটা কাঁচের দেওয়ালে দেখা যায় এক নারীর রক্তাক্ত ছায়া। আমার গলা টিপে ধরেছিলি রাহুল, এখন তোর গলায় আমি হাত রাখব। রাহুল চিৎকার করতে করতে বেহুশ হয়ে পড়ে। পরদিন সকালের সংবাদ, নামী ব্যবসায়ী রাহুল বণিক হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ভর্তি। আর তার অফিসের এক দেওয়ালে লেখা, পাপী এক শাস্তি পেয়েছে। কলকাতার ঘটনার পর দীপ, জয় আর মুকুল এবার রওনা দিল বর্ধমানের দিকে। ওখানে ছোট এক পাহাড়ি হোটেল চালায় সুব্রত সেন, মনীষার দ্বিতীয় অপরাধী। সুব্রত নাকি মাঝে মাঝে নেশা করে একা ঘরের ভেতর চিৎকার করে, আমি কিছু করিনি, আমি তো শুধু দাঁড়িয়েছিলাম। হোটেলে গিয়ে দীপরা আলাদা ঘর নেয়, পরিচয় দেয় পর্যটক হিসেবে। কিন্তু তাদের রাতটা ছিল খুব অস্বাভাবিক। প্রথম রাতেই মুকুল দেখে একটা সাদা কাপড় পরা মেয়ে হোটেলের করিডর দিয়ে হাঁটছে, পা নেই, বাতাসেও নেই তার কোনো আওয়াজ। দীপ আবার ঘুমের মধ্যে কেঁপে উঠে বলল,
ও আসছে, এবার ওর মুখটা আর মানুষ নেই। সকালবেলা হোটেলের স্টাফরা বলে, স্যার আগের থেকে কেমন যেন পাগল হয়ে গেছেন। আয়নায় নিজের মুখ দেখে চিৎকার করেন, দেওয়ালগুলো রক্তে ভেসে যাচ্ছে বলেও দাবি করেন। রাতে দীপ গোপনে সুব্রতের ঘরের দরজার বাইরে রেকর্ডার রেখে আসে। পরদিন শুনে তারা আঁতকে ওঠে। তুই কি এসে গেছিস মনীষা? না, আমি কিছু করিনি, রাহুল বলেছিল। আমি তো ভয় পেয়েছিলাম, আমি তো শুধু ধরেছিলাম হাতটা। আমার গলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার গলা, ছেড়ে দে। এতদিন ধরে পাপ গিলে রাখলে সে একদিন আগুন হয়েই বের হয়। সেই আগুন এবার সুব্রতের শোবার ঘরে। চূড়ান্ত ভয়াবহতা। রাত ৩টায় হঠাৎ হোটেলের লবি থেকে কাঁচ ভাঙার শব্দ আসে। সকলে ছুটে গিয়ে দেখে সুব্রত নিজের ঘরের আয়নায় মাথা ঠুকছে বারবার। তার মুখ রক্তে ভেসে যাচ্ছে আর সে চিৎকার করছে, আমার চোখ, ও আমার চোখ দিয়ে তাকাচ্ছে। ওর চোখ তো নাই, ও অন্ধ। আমি দেখতে পাচ্ছি, ও যা দেখে। পরদিন সকাল। সুব্রত সেন আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারালো। হাসপাতালের রিপোর্টে লেখা, কোনো আঘাত ছাড়াই হঠাৎ চোখ নষ্ট হয়ে গেছে। অদ্ভুতভাবে চোখের ভেতরের নার্ভগুলো পুড়ে গেছে। আর হোটেলের জানালার কাঁচে আবার সেই লেখা, পাপী ২, অন্ধকারে ঠেলে দিলাম। সুব্রতর পর দীপ, জয় আর মুকুল এবার শান্তিনিকেতনের পথে। তাদের পরবর্তী লক্ষ্য অনুপম দে, মনীষা মৃত্যুর তৃতীয় অপরাধী। তিনি এখন একজন নামী শুল শিক্ষক, শিশুদের সামনে সদা বিনয়ী, সংস্কৃতিমনা, সমাজসেবী বলে পরিচিত। কিন্তু দীপ জানে এই মানুষটির ভেতরে একটা পচা সত্তা লুকিয়ে আছে, যে একসময় নিরীহ এক মেয়ের কান্না শুনেও মুখ ফিরিয়ে নিয়েছিল, এবং আজ সে ভেবেছে অতীত চাপা পড়ে গেছে। দীপরা গিয়ে পরিচয় দেয় মিডিয়া রিপোর্টার হিসেবে। অনুপম প্রথমে হাসি মুখে কথা বলে, অতিথি আপ্যায়ন করে, কিন্তু দীপ হঠাৎ বলে বসে, আপনার নাম অনুপম দে, তাই না? আপনি কি 10 বছর আগে রুদ্রপুরে গিয়েছিলেন? আপনি কি মনীষা নামটা চিনতে পারেন? এই প্রশ্নে অনুপমের মুখ শুকিয়ে যায়, হাত কাঁপতে শুরু করে। সে তবু বলার চেষ্টা করে, না, আমি তো সে সময় কলকাতায় ছিলাম। তখনই দীপ একটা ছবি বের করে সামনে রাখে। 4 জন ছেলে দাঁড়িয়ে, পিছনে রুদ্রপুরের পোড়ো রাজবাড়ি। একজন মাঝখানে অনুপম দে। রাত গড়াতে থাকে। অনুপম তার ঘরে একা বসে একটা পুরনো কবিতার বই পড়ছিলেন। হঠাৎ বাতি নিভে যায়। বাইরের জানালায় যেন কেউ দাঁড়িয়ে আছে। একটা নিঃশ্বাসের শব্দ, খুব কাছে। তুই তো বলেছিলি আমি কিছু করিনি, কিন্তু দাঁড়িয়ে দেখেছিলি সব। ওদের থামাতে পারিসনি? এখন আমি তোকে সবাইকে দেখাবো। তুই যেমন আমাটো করে দিয়েছিলি, তোর মুখ থেকে আমি খুলে নেব তোর সম্মান। হঠাৎ চারপাশের আয়নাগুলোতে শুধু অনুপমের মুখ নয়, তার পাশেই এক অন্ধ নারীর ছায়া রক্তাক্ত মুখে হাসছে। সকালবেলা দেখা গেল অনুপম স্কুলের বারান্দায় লুটিয়ে পড়ে আছে। পরনে কোনো জামাকাপড় নেই, আর তার মুখে লেখা, আমি একজন ধর্ষকের বন্ধু ছিলাম। গ্রামে, শহরে, খবরের কাগজে, টিভিতে চারদিকে এই ঘটনা ছড়িয়ে পড়ে। কিন্তু এখনও একজন বেঁচে আছে, বিকাশ গুহ, নদিয়ার সেই আধ্যাত্মিক আশ্রমের স্বামীজি, যে এখন ভগবানের নামে মানুষ ঠকায়। সে জানে ওর সময় এসে গেছে। নদিয়ার সন্ন্যাসপুর আশ্রম। এখানে সকাল সন্ধ্যা ঢাক, ঘণ্টা, মন্ত্র, ধূপকাঠির ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। মাঝে বসে আছে স্বামী বিকাশানন্দ গুহ, যার আসল নাম বিকাশ গুহ, মনীষার ওপর সেই শেষ হিংস্র আঘাতটি করা পুরুষ। সেই রাতে রাহুল, সুব্রত, অনুপম দাঁড়িয়ে দেখেছিল, কিন্তু বিকাশও ছিল যিনি ঘাড়ে ধরে প্রথম টেনে ফেলে দিয়েছিল মনীষাকে। এখন সে মাথায় গেরুয়া, মুখে ভগবানের নাম, কিন্তু অন্তরটা পচা, নোংরা, অভিশপ্ত। দীপের ভয়ঙ্কর সিদ্ধান্ত। দীপ, জয় আর মুকুল এবার আশ্রমে গিয়ে বিকাশের সামনে উপস্থিত হয়। দীপ এবার আর পরিচয় লোকায় না। সে বলে, আমরা 3 জন তোমার অতীতকে সঙ্গে করে এনেছি। মনীষার আত্মা এখন নীরব নয়। তুই তো ধর্মের মুখোশ পরে আছিস, তাই না? এবার দেখ ধর্ম আর প্রেতের মধ্যে পার্থক্য কতটুকু। বিকাশ প্রথমে হেসে বলে,
ভাইরে, ভগবান ছাড়া কিচ্ছু নেই, ভূত টুত বলে কিছু নেই, আমি আজীবন সাধনায়। হঠাৎ বাতাস বন্ধ, পূজার ঘণ্টা নিজে নিজে বেজে ওঠে। এক এক করে আশ্রমের সব প্রদীপ নিভে যায়। আলো নিভে গেলে দেখা যায় বিকাশের চারপাশে ছায়া ঘিরে ধরেছে। বিকাশের কানে আসতে থাকে একটা নারীর কাঁপা গলা। তুই আমাকে বলেছিলি চুপ করে থাক, না হলে তোকে মেরে ফেলা হবে। আজ আমি তোকে চিরকাল চুপ করিয়ে দেব। তুই এবার তোর নিজের মুখে বল, তুই কি করেছিস? বিকাশ চিৎকার করে উঠে দাঁড়ায়, তার চোখ কোটর থেকে রক্ত ঝরছে। সে ছুটে বেড়ায় আশ্রমের চারদিকে। দীপরা দেখে একটা অদৃশ্য হাত যেন বিকাশের শরীর টানছে। শেষে বিকাশ নিজেই আশ্রমের মধ্যেখানে থাকা অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে। আগুনের ভেতরে তার শেষ আর্তনাদ, ক্ষমা করে দে মনীষা, আমি। তারপর আর কিছু নেই, শুধু ভোরের আলোয় পোড়ার গন্ধ আর বিকাশানন্দের শেষ ছায়া, যে অশুভ আশ্রমটিকে গ্রাস করে প্রেতপুরীর অভিশাপ। সেদিন রাতে দীপের স্বপ্নে মনীষা আসে। তাকে সাদা পোশাকে দেখা যায়, চোখ দুটো শান্ত, ঠোঁটে একটুখানি হাসি। ধন্যবাদ দীপ, এবার আমি মুক্ত। তুমি আমার কষ্টের শেষ গদ্যটা লিখে দিয়েছ। হঠাৎ দীপ জেগে ওঠে, তার কানে দূর থেকে আসে এক শান্ত মেলি গলার গান। তুমি আর ভয় পেও না, আমি চলে গেলাম, আমি আলোয় গেলাম। রুদ্রপুরের সেই ভৌতিক রাস্তায় এখন সন্ধ্যের পরেও মাঝে মাঝে হালকা বাতাসে একটা নারী কণ্ঠ ভেসে আসে। কিন্তু এবার আর ভয় নেই, সে আর অভিশপ্ত নয়, সে এখন শুধুই স্মৃতি।